হ্যাঁ আরেকটা লাইন বলি, এই ধারণার মধ্যে কিন্তু সন্দেহ শব্দটাও রয়েছে। হ্যাঁ, সেটা মানুষের ভুল ধারণা, সম্যক ধারণার মধ্যে নেই। আছে। ভুল ভুল ধারণা, ফ্ল্যাট ধারণার মধ্যে ওই বাকিগুলো আছে। সম্যক ধারণার মধ্যে কি কি আছে? সম্যক ধারণার চরমে হচ্ছে একাগ্রতা, সমাধি, স্মৃতি, চৈতন্য। কমসে কম এই তিনটে আছেই তার কোম্পানি। সত্য সেখানে বিদ্যমানতার রূপে অবস্থিত। সত্য কঠোর কঠিন মেটেরিয়াল রিয়ালিটির মতো না, কারণ সমাধি অবস্থায় একটা মানুষ এরা লোহাকে বুঝতে পারে, সূর্যকে বুঝতে পারে, আবার ভালোবাসার পেছনে কি সায়েন্স আছে সেটাকেও বুঝতে পারে। এতখানি ডিপ কনসেন্ট্রেশন হয়। তো ওইখানে মনটা যা ধারণ করে সেটা সম্যক হয়। এবং বিদ্যমানতা, বিদ্যমানতা মানে লিভিং অ্যাওয়ারনেস। বিদ্যমানতা একটা আছে, কি আছে সেটাকে এক হিসাবে এক্স্যাক্টলি জানা। বিদ্যমানতার টার্মে এক্স্যাক্টলি জানা। যেমন আপনি যদি এইটা জানেন যে ঠিক ধারণা আছে, ভুল ধারণা নেই, ভুল ধারণা আছে, ঠিক ধারণা নেই, তাহলে সেটা বিদ্যমানতা না। কারণ একই জায়গা থেকে হৃদয়ে বা মনের, আমি মন আর হৃদয় অনেক সময় একই অর্থে, সম্যক ধারণাও উপস্থিত হয় মনের মধ্যে বা ভুল ধারণাও উপস্থিত হয়, এবং দুটোই একই সঙ্গে মুক্তি পায়, একই সময়ে মুক্তি পায়। মানে যখন ভুল ধারণা হচ্ছে তার সাথে সাথে ভুল ধারণা মুক্তিও পায়। সেটা যারা জানে না ওই ভুল ধারণাটা নিয়েই চলবে। আর যারা সম্যক ধারণাকে খুব বেশি সেল করে নিজের প্রপার্টি বাড়াতে চায় তারা ওই ভুল করবে। সম্যক ধারণা তাদের আছে, কিন্তু ধীরে 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 ওরা অসম্যক ধারণার দিকে এগোতে থাকে। কারণ কি দাদা? কারণ হচ্ছে তাদের অ্যাজাম্পশনটা ঠিক আছে কিন্তু ক্ল্যারিটি নেই, বেসিস জানে না, তার পেছনে প্রক্সিমাল রিজন কি। সম্যক ধারণার আর অসম্যক ধারণা দুটোরই একটা প্রক্সিমাল কারণ থাকবে, কার্যকারণ। তো কারণ লয় হয়ে যায়, কারণ শেষ হয়ে যায় যদি পরম কারণিকে পৌঁছানো যায়, যেটা বিদ্যমানতা। বিদ্যমানতায় সবসময় কারণ লাগে না। ছোট বাচ্চার কম ইগো থাকে অথচ পার্সোনালিটি ডেভেলপ হচ্ছে, কোনো কারণ নাই, ওইভাবেই স্পন্টেনিয়াসলি ওইভাবেই আসে। কারণ জোর করে এটা অ্যাসাইন করা যেতে পারে। আকাশ বড় জায়গা, যেটার মধ্যে মেটেরিয়াল আকাশও আছে, সেটার কারণ কি খুঁজতে গেলে তো এখন ধরে নেওয়া যায় যে ওটা স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ততার আমরা কারণ ধরি না। এই জন্যই কনসেপ্টলেস প্রজ্ঞা, যেটা প্রজ্ঞা কখনো গোড়ামি হয় না, প্রজ্ঞাতে গোড়ামি আসে না। তো অ্যাজাম্পশন ভুল ধারণার ফ্ল্যাট ধারণায় বেশি থাকে, আর সম্যক ধারণায় ডিপ কনসেন্ট্রেশন, ওয়ান পয়েন্টেড কনসেন্ট্রেশন এবং ট্রু আইডিয়েশন, ক্ল্যারিটি থাকে, ইমপ্লিকেশন গুলো জানা যায়। একজন সম্যক ধারণাওয়ালা মানুষকে আপনি চট করে অপমানিত করতে পারবেন না, কিন্তু ভুল ধারণাওয়ালা মানুষ সে অপমানিত শুধু বোধ করবে না, সে পুরো, সে যদি কোনো পলিটিক্যাল পার্টির হয় পুরো পার্টিটাকে অপমানিত বোধ করিয়েছে। একটা তিলকে তাল করে ছাড়বে, ট্যাক্স পেয়ার টাকা, সময় সব নষ্ট করে, ঠুনকো অভিমান। কারণ ধারণাটাই ঠিক। যার যত ছোট আমি বোধ তার অপমান বোধ তত বেশি। আমিটা যত বড়, যত নিবেদিত, যত ডেডিকেটেড, তত অপমান তাদের কম।
আর এক এক সময় দেখা যায় ধীরে 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 তাদের সত্যি বাহ্যিক অপমানও কম হয়, কারণ লোক বোঝে কিছু একটা আছে, খাঁটি খাঁটি, এবং খাঁটি ঘিয়ের একটা গন্ধ আছে, খাঁটি মানুষের একটা অরা আছে। একটা ভাইব্রেশন সে বিকীর্ণ করে। তো ঠিকই অ্যাজাম্পশন থাকে, অ্যাজাম্পশনের উপরে উঠে যে পাকা বোধই হয় সেইটা। একটা উদাহরণ দেওয়া যেতে পারে যে গেরুয়া না পড়লে, ইউনিফর্ম না পড়লে সন্ন্যাসী হওয়া যায়। আপত্তি কি সাদা ধুতি আর কালো পেড়ে, কালো পাড় আলা ধুতি পরতে? তাহলে তুমি যে সৎসঙ্গী লোকে বুঝবে কি করে? এটা হচ্ছে অ্যাজাম্পশন। কিন্তু যদি ঠাকুর সাদা ধুতি পরতেন, গুরু ভাইরাও সাদা ধুতি পরলে আর তাদের ডিস্ট্রাক্টেড ফিল হয় না। এমনিতে সাদা ধুতির পেছনে সৎসঙ্গী হওয়ার ডিরেক্ট কোনো কানেকশন নেই। লাল ধুতি পরেও সৎসঙ্গী হওয়া যায়, নীল ধুতি পরেও, কালো ধুতি পরেও। কিন্তু সাদা ধুতি পরলে সকলের মাঝখানে গিয়ে বসলে এটা অযথা ডিস্ট্রাকশন হয় না, সম্যক ধারণা, ক্ল্যারিটি আছে, ইমপ্লিকেশনটা জানে, 10টা প্রশ্ন ওইটা নিয়ে করলে উত্তর দিতে পারে। এটা হচ্ছে সম্যক। মুক্ত না হয়ে যদি কেউ সিদ্ধ না হয়ে যেন মন্ত্র দেওয়া যায়, ইফ ইউ আর নট অ্যাকমপ্লিশড ইয়োরসেলফ, যদি নিজের মনের উপরেই মন্ত্রের প্রভাবটা ঠিক ঠিক রেপ্লিকেট না করা যায়, তাহলে অন্যকে মন্ত্র দিলে ওই সময়, ওই জন্যই অনেক সময় মন্ত্র যারা দান করে তাদের মন্ত্রে কাজ হয় না। ইয়েতে দেখা যায় পশ্চিমে এটা মন্ত্র দেওয়ার মতন, হাজার হাজার ডলার খরচ করে সম্বন্ধ ঠিক করতে সাইকিয়াট্রিস্টের কাছে বা সাইকোলজিস্টের কাছে গেল, 3 মাস যাওয়ার পরেই বিয়ের যেই সম্বন্ধটুকু ছিল ভালো এটা ভেঙে ডিভোর্স হয়ে গেল। বাবা, মনকে তারণ সবাই কি করতে পারে? ত্রাণ সবাই কি করতে পারে? না না। হ্যাঁ, ওই জন্যই ওই যে মূর্তিকে মূর্ত যদি যে না করতে পারে সে ভালো ধর্ম দান করতে পারে না, সাইকোলজিও ভালো দিতে পারে না। অন্যান্য সাবজেক্ট আমি জানি না, সে হয়তো কিছুটা শেখাতেও পারে, কিন্তু ইন জেনারেল আপনি দেখবেন একটা টিচার যে ফ্রি বোঝে, তার কাছ থেকে শিখতে অনেক ভালো লাগে, ওটা পাকাও হয়। যেমন আমরা যেমন আপনার কাছ থেকে শিখছি, আমাদের ধারণাটা কম বেশি প্রকৃত হচ্ছে না, এটা ঠিকই আমরা তো পাচ্ছি তো। আমি তো ঠাকুরের একটা পেন ড্রাইভ, সোর্স, আমার কাছ থেকে কি শিখবে মানুষ? সোর্স ঠাকুরের কাছ থেকে শেখে সম্যক ধারণা। হ্যাঁ, একদম ঠাকুর তো অবশ্যই, মুখ্যটা তো ঠাকুরই। আমাদের ধারণাটা তৈরি হয় তো নানা রকম, এই যে আমরা গ্রন্থাদি পাঠ করি, বিভিন্ন সৎসঙ্গে আসছি, আমার দাদা গুরুমুখ যারা আছে তাদের কথা শুনছি, এখান থেকেও তো আমাদের একটা ধারণা তৈরি হচ্ছে। আর আচ্ছা, ধারণা নিয়ে আজকে যে বিষয়, সেই বিষয় নিয়ে মায়েরা এবং দাদারা যারা আছেন, ইষ্টপ্রাণ দাদারা যারা আছেন, ধারণার ধর্ম কিন্তু একই সব, ধারণা ধৃতীয় ধর্ম, এই তিনটে একদিন। হ্যাঁ, ধারণা ধৃতীয় ধর্ম সমার্থক শব্দ। তো শব্দ যারা ভালোবাসেন, শব্দ আর শব্দের মানে, তাদের জন্য এটা খুবই ভালো লাগবে যে আমরা আজকে একবারে ডিপ ধর্মের মধ্যে আছি। একদম। এবং ধারণা ধৃতি ধর্ম এটা একই ঠিকই, একদমই একই। হ্যাঁ, মানে ইয়ের থেকেই, আপনার রুটের থেকেই এক। এটা যে শুধু ইয়ের জ্ঞানের একটা পথ আছে, আপনি যদি খুব ভালো ব্যাখ্যাতা হন বা বাগ্মী হন, তাহলে আপনার কথাও লোক ধর্ম বলে স্বীকার করবে। এটা একটা মানুষের
মানুষের কি আছে, মানুষ দুটো ইয়ে নিয়ে খুব অবসেসড হয়ে যায়। একটা হচ্ছে অন্টোলজি, সত্য কি, সত্য কিভাবে, সত্য কেন। আর একটা হচ্ছে এপিস্টেমোলজি, এই জ্ঞানটা কিভাবে আসবে, এই জ্ঞানটা ঠিক কিনা কিভাবে জানা যায়, এই জ্ঞানটা কি পিয়ার রিভিউড। আমাদের বৈজ্ঞানিকদের মধ্যে যারা ধার্মিক না তথাকথিত, তাদের একটাই, আপনি খুব ভালো আলোচনা করছেন, যোগ দেবে না। তাদের পরে যদি আপনি একটু খোঁচান, কিরে ভাই খুব ইন্টারেস্টিং ছিল না, বলে ইন্টারেস্টিং তো ছিল, কিন্তু তোমাদের প্রবলেম কি জানো ধার্মিকদের, তোমরা পিয়ার রিভিউড না। তোমরা একজনের কথা মহাসত্য বলে সেইটা যাচাই করার কোনো উপায় নেই। সব জিনিস তো যাচাই করা যায় না। এবং এপিস্টেমোলজির মধ্যে আর সায়েন্সেও একটা জিনিস আছে, সেটা হচ্ছে কোনো মহাপুরুষ বা এক্সপার্টের কথাকে আমরা সত্য বলে বলি। এটা হিউম্যান ক্যাপাসিটি, এইটাকেই অবতারবাদ বলা হয়। অনেকগুলো শুয়োরের মধ্যে একটা শুয়োর ছিল যে বিবর্তন বুঝতো, তার হাঁটা চলা বলা মাটি খোঁড়া সব ইউনিক ছিল, বরাহ অবতার। এটা বোকামি না কাউকে ফলো করা, সত্য যদি কারোর মধ্যে উদ্ভাসিত হয় তাকে ফলো করা, এটা জীবনের পথটাকে সরল করে। যেমন আমাদের পুরো ব্রেনটা ডেভেলপ করে কি করে, মাকে ফলো করে, মাকে বাবাকে। বাবাকে পাওয়া তো মানে হচ্ছে মাকে পাওয়ার আনন্দটা 10 গুণ করে দেয়। বাচ্চাদের বিশ্বাস আর পার্সোনালিটি হচ্ছে মা, আর বিস্তার প্রেম আর জগৎ হচ্ছে বাবা। ওইভাবে বাচ্চারা, হিউম্যান বেবিজ আর ডেভেলপ। আর কার কি বলার? হ্যাঁ, যদি কারো কিছু জিজ্ঞাসা কিছু থাকে, সহজাত সহজাত ধারণা নিয়ে, একটা বলছেন সহজাত, হ্যাঁ কে বলছিলেন একটু বলুন। সমাপ্তি ব্যানার্জি মা, জয়গুরু, বলুন। সমাপ্তি বলো। একটু প্রণাম নেবেন। বলছি জয়গুরু, বলছি যে এই যে সম্যক ধারণা, মানে এই ধারণার যে সেটা, এটা কি বাই বার্থ এটাকে ক্যারি করে নাকি পরিবেশ ক্যারি করায়? মানে এটাকে কেউ কেউ আছে এরকম যে সবকিছুর মধ্যে সুন্দরের মধ্যে একটা কুৎসিত খুঁজে বার করা, আবার কেউ আছে কুৎসিতের মধ্যেও সুন্দরকে খুঁজে পায়। এটা কি বাই বার্থ জেনেটিক পায় নাকি এটা পরিবেশের কিছু ডিফেক্ট? এটা একটু। মানুষের দুটো সাইডই আছে তো, জেনেটিক আর এপিজেনেটিক। এই পরিবেশটাকে সায়েন্সের ল্যাঙ্গুয়েজে বলে এপিজেনেটিক। মানুষের প্রত্যেকটা ব্যবহারের উপর জেনেটিক আর এপিজেনেটিক দুটো কন্ট্রোলই আছে। তো ব্যালেন্স থাকে সাধারণত, যাদের ব্যালেন্স থাকে না সেটা জন্মগত ভ্রষ্ট হওয়ার জন্য হতে পারে, বা চরম একটা পরিবেশের একটা ইয়ে হয়েছে, এমনি ভ্রষ্ট না। যেমন অবাক হয়ে গিয়েছিলেন এক শিখ গুরু, যে তার ছেলে গিয়ে শাহজাহানকে কি জন্য তোষামত করে, ভুল ব্যাখ্যা করে গুরু গ্রন্থ সাহিবের। অবাক হয়ে গিয়েছে, বলে আমার ঘরে এরকম ছেলে হলো কি করে? তাকে ত্যায্যপুত্র করেছে এবং নিজের 5.5 বছরের দ্বিতীয় ছেলেটাকে গুরু করেছে। এর থেকে খানিকটা উত্তর পাওয়া যায়, যে খানিকটা জন্মেরও আছে, খানিকটা পরিবেশও আছে। যারা তোষামুদে, যারা সত্যিকারের ভালোবাসে, বাইরে থেকে বোঝা ভীষণ মুশকিল। একটা বিজ্ঞানীর ক্রোধ, একটা ক্রোধী মানুষের ক্রোধ বাইরের থেকে বোঝা ভীষণ মুশকিল, কিন্তু একটা কুৎসিত আর একটা সুন্দর। সাধারণত যাদের মনে বিশ্বাস অটুট, যাদের পার্সোনালিটি ঠিক করে গ্রো করেছে, বিশেষ করে যাদের প্যাসিভ অ্যাগ্রেসিভ পার্সোনালিটি না, প্যাসিভ অ্যাগ্রেসিভ
এক ধরনের পার্সোনালিটি হয়, কনসিস্টেন্সি থাকে না, এই রাখছে, এই আবার মিষ্টি কথা বলছে, ভালো কথা বলার চেষ্টা করছে, আবার মুড খারাপ, মুড আপ এন্ড ডাউন আর কি। বিশ্বাস তৈরি হয় না, পার্সোনালিটি তৈরি হয়। এই যে কপালের ঠিক, এই যে কপালের পেছনে একটা জায়গা আছে, প্রিফ্রন্টাল কর্টেক্স বলে, ওইটা ঠিক করে ডেভেলপ হয়নি। আমার কথায় মাঝে মাঝে একটুখানি ওই সায়েন্স, ফিজিওলজি, অ্যানাটমি চলে আসে, ওইটাকে মেনে নিতে হবে খানিকটা। তো এটা রিপেয়ার করার কিছু মানে পদ্ধতি? রিপেয়ার বিশ্বাস সব থেকে বড়। একবার যদি বোঝা যায় যে আমার সদ্গুরু ভালো, সদ্গুরু ভালো কিভাবে বোঝা যায়? কেন আমি দীক্ষা নিলাম? এই ইন্ডিয়ার একটা প্রবলেম হচ্ছে যে সাধারণত বাড়ির বলায় লোকে দীক্ষা নিয়ে নেয়। তো যেগুলো সক্রেটিক কোয়েশ্চেনিং, যেগুলো জীবনধর্মী প্রশ্ন, সেগুলো করে না। কেন নিচ্ছি আমি দীক্ষায়, আমি কি পাবো? এই প্রবলেম গুলো হয় ইন্ডিয়া। তো আমি যদি বুঝি যে ঠাকুরকে ছাড়া আমার জীবনে যে বিদ্যমানতার বিশ্বাস, আমি এক্সিস্ট করছি, ভালো কিছু এক্সিস্ট করছে, সত্তা পোষণে কিছু exist। এমনিতে কিন্তু সায়েন্টিফিক্যালি আমরা নিঃশ্বাস যখন ছাড়ছি আর প্রশ্বাস যখন নিচ্ছি, তখন কিন্তু একই সমান এক্সিস্ট করি না, বডিলি ফাংশন একদম এক থাকে না। আর যদি ধরে নিই যে 12টা নিঃশ্বাস হয় 1 মিনিটে, তাহলে 24 ঘন্টায় কতবার আমরা আমাদের এক্সিস্টেন্সিয়াল পজিশন চেঞ্জ করছি, তার মানে কতবার আমরা সুন্দর আর কুৎসিতের মধ্যে দুলছি। তো কালকে আমার ড্রাইভারটাকে গাড়ি নিতে নিতে বোঝাচ্ছিলাম যে আমরা আগে ভাবতাম যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো, একটু আমার আঙুল যদি দেখা যায়, সবগুলো সমান। বাড়ির যে যেমন একটা যদি রেখা দিয়ে বাড়ি আঁকা যায়, জাস্ট 3টে রেখা দিয়ে উঠছে বাড়ির ছাদ, আবার নামছে, আবার পাশেরটা, সমান 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 বাড়ি ইলেকট্রিক পালস বুঝি এরকমই হয়। আসলে তা হয় না, মাঝে মাঝে আবার ছেড়েও যায়, মাঝে মাঝে একটা ভীষণ বড়। তা এক সাহেব ছিল বৈজ্ঞানিক, তার নাম ছিল ফোরিয়ের। সে দেখলো, সে একদিন ওরকম ইলেকট্রিক পালস করতে গিয়ে দেখে সব সমান। কি করে হলো, কি করে হলো? দেখে পাশে একটা চুম্বক অন হয়ে আছে। ঠিক জীবনের ক্ষেত্রে তাই, এটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম বলে ফিজিক্সে। জীবনে একটা প্রবল টান যদি থাকে, তাহলে জীবন বিশ্বাসী, খুব ব্যক্তিত্বপূর্ণ, ডিসাইসিভ, এনার্জেটিক, প্রীতিপূর্ণ হয়ে ওঠে। বিয়ে কথা না, গল্প কথা না, এভিডেন্ট। তুমি সমাপ্তি আর অন্য দাদারা আমার সঙ্গে যদি একটা ভালো সাইকোলজি বা নিউরোসাইকোলজির ল্যাবে নিয়ে যাই, তাহলে তোমাদের এফএমআরআই করে আমি দেখাতে পারি যে যখন তুমি নাম করছো, তখন ব্রেনে কি কি পরিবর্তন হচ্ছে ওই স্বল্প সময়ের মধ্যে। যে অভিভূতির সেন্টার যেটা অ্যামিগডালা, ওটা ধীরে ধীরে ছোট, ওটা বড় হয়ে থাকে সাধারণত, মানুষ ফুলে থাকে, একটা পা ফুলে থাকার মতো একটা মানুষের, যেন যাদের বোধ হয়, আগে এখন হয় দেখি না তো মানুষ, একটা ফুলে থাকে। সেটা যদি 5 মিনিটে যদি কমানো যায়, সেইরকম হয় ব্রেনের মধ্যে। অ্যামিগডালা, রাইট অ্যামিগডালা ধীরে ধীরে ছোট হয়ে, এক্সপেরিমেন্ট করে দেখানো যায়। হয়তো 50 বছর আগে দেখানো যেত না, কিন্তু এখন তো এক্সপেরিমেন্ট করতে হয়। তো মেইনই হচ্ছে সমাপ্তি। এইটা আন্ডারস্কোর করতে পারো, লিখেও রাখতে পারো। যেটা ঠাকুর নেগেটিভ বলেছেন, ওটাকে শুধু অবজার্ভ করতে হয়, জানতে হয়, ওটার মধ্যে ঢুকতে নেই। কাম ক্রোধ নিয়ে আলোচনা করা, করা,
গসিপ করা, আদৌ না। কিন্তু প্রীতি কিভাবে সঞ্চারিত হয়? প্রীতির সঙ্গে সমাধির কি কানেকশন? ধ্যান করতে বসলে মনের ভাবটা কেন প্রেম ভাব বেশি থাকা দরকার? এইগুলো সম্বন্ধে বিশ্লেষণী সংশ্লেষণী দুই ভাবই থাকা দরকার। এইভাবে ধীরে ধীরে ধারণাকে সম্যক করতে হয়। ধারণা কি ধারণা করছি? বিদ্যমানতা, ট্রুথ, বিদ্যমানতা, ট্রুথ, মোরালিটি, এই তিনটে তো অন্তত ধারণা করতে চাই তো আমরা সবাই, নাকি? কি মনে হয়, হ্যাঁ কি না? একদম হ্যাঁ। একদম। তাই তো, আমরা এক্সিস্ট করতে চাই, মোরাল হয়ে এক্সিস্ট করতে চাই, যাতে অন্যকে কষ্ট না দিই, অন্যকে ইয়ে করি না করি। আর ট্রুথ, আর ট্রুথ মানে আমরা কি বুঝি? যেটার ফ্যাক্টটা ভেরিফাই করা যায়। এখন যেরকম বললাম যে সত্যি ইয়ে হলে, মন স্থির হলে ব্রেনের একটা অংশে বিরাট একটা পরিবর্তন দেখা যায়। সেই অংশটা যে কোনো ওই লাইনের বৈজ্ঞানিককে জিজ্ঞেস করেন কি করে, সমস্ত ইমোশনকে ওটা কন্ট্রোল করে বা ডেভেলপ করে বা অতিরঞ্জিত করে। দারুণ মানুষ যে শুধু অপোজিট অপোজিট যারা আছে তাদের ধারণাটাকে আমার মনে হচ্ছে ধারণাটা ঠিক নয়, তা সেখান থেকে ওকে ওভারকাম করানো কিভাবে সম্ভব? সেটা কি আমি আহ, কিভাবে সেটাকে আমি করবো, ম্যানিপুলেট করবো? আপনি আচরি ধর্ম জীবের শিখায়। অন্যকে কন্ট্রোল করতে গেলে হিতে বিপরীত হতে পারে। তার সঙ্গে এমন ব্যবহার করতে হয়, নিজের ব্যবহারটা এমন রাখতে হয় যে ওইটাই চুম্বক, ওইটাই ফুরিয়ার ট্রান্সফর্ম, ওইটাই ফুরিয়ার ট্রান্সফর্ম। ওই একদিন বুঝতে পারবে যে না না, সবার জীবনে হয়েছে, না ওকে তো ভুল বুঝেছে, ওখানে যা করছিল ঠিক করছিল। আমার কাছে এখানে আহমেদাবাদে একটি নেপালি পরিবার থাকতো। ও বউটা আমাকে বাবা, এবারে দুটো বাচ্চা হয়েছিল এখানে আমার এখানে। বউয়ের নাম সীতা, বরের নাম রাম। চিন্তা কর, ওদের নাম ধরে ডাকাতেও পূর্ণ হতো। 9 বছর 9.5 বছর কাজ করে আমাকে সাহস করে বলতে পারছিল না যে চাকরি ছাড়বে। মিডল ইস্টের কোথায় টাকা বেশি পাবে সেখানে যাওয়ার একটু স্বাভাবিক যেই মানসিক ডিজায়ারটা থাকে সেটা হয়েছে। ও যাওয়ার পর দেখলাম আমার 3টে স্যামসোনাইট সুটকেস, আর একটু বউয়ের একটা গয়না ছিল, আর সিকিম ঘুরতে গিয়েছিলাম, সেখান থেকে কিছু জিনিস এনেছিলাম সেই সব, আর খুব দামি চা, ওইসব মিসিং। তো আমি বললাম 9.5 বছর ওকে এরকম নিজের ছেলের মতো করে রাখলাম, যার সময় এরকম মন আমার মানে না, রাম এরকম করতে পারে না, রামের মনে আসে। আবার আমার একটা ইয়ে আছে যে ডিস্ট্রাকশন বেশিক্ষণ অ্যালাউ করি না। আসে ডিস্ট্রাকশন কে ফ্রিলি আসতে দিই, কিন্তু অ্যালাউ করি না বেশিক্ষণ থাকি। তারপরে আমার বউ ইয়ে একবার খাটের, আমাদের খাটের ডিজাইন এরকম যে ওই খাটের নিচে যেখানে তোষক পাতা থাকে তার নিচে অনেক কিছু স্টোর করে রাখা, ওইটা বের করেছে একটা একটা খাটের, যেটা আমি সাধারণত ওই ঘরে যাইও না বেশি। দেখা গেল ওইখানে ঢুকিয়ে রেখেছে 3টে সুটকেস, ইয়ে চায়ের গন্ধটা পর্যন্ত নষ্ট হয়নি। অসম্যক ধারণার বশবর্তী সবাই হতে পারি আমরা, কিন্তু যেই রাইট ক্লু পাওয়া যায় তখন যদি আবার ঠিক পথে মন চলে আসে তাহলে বেশি ক্ষতি হয়। যেরকম মনে স্ট্রেস হয়, দুঃখ আসে, ঠিক সেরকম অসম্যক ধারণাও তো তাই। অসম্যক ধারণা তো আসলে দুঃখ তো একটা। অনেক সময় ক্লেশ পাই না তাতে আমরা, একটা জিনিস যদি বুঝলাম। আমার কাছে একটা ছেলে থাকতো, তাকে আমার ড্রাইভার শিখিয়েছিল যে মার্বেল মানে কেবল, মার্বেল মানে ইলেকট্রিকের তার,
ওইটাই বিশ্বাস করে বসেছিল, ওকে বোকা বানাচ্ছিল। এমন সময় বোকা বানায় না একজন আরেকজনকে। ঠিক তার অপোজিটটা হচ্ছে একজন আরেকজনকে বিশ্বস্ত করে তোলা, ঈশ্বরমুখী করে তোলা। সেখানে নিজের চরিত্রের চুম্বকই বেশি ইউজ করতে। একটু বড় করে বলে ফেললাম, কিছু মনে করো, আমার এই দোষটা আছে, মাঝে মাঝে একটু ইলাবোরেট বেশি। আরেকটু বড় করতে হবে। এবার যে প্রশ্নটা করছি, প্রশ্নটা আমার দৃষ্টতা মাফ করবেন। না, সমাপ্তি মা কি বলছে ঠিক আছে? হ্যাঁ মা, হ্যাঁ সমাপ্তি মা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে জেঠু, জয় গুরু। মা তো সহজাত ধারণার কথা বলছিল, এটা জন্মগত। হ্যাঁ, এখন আমি পড়ছিলাম, এই এখনই পড়ছিলাম, তা আমি নামটা আজকেই শুনলাম, রেনে ডেকার্তের নাম। হ্যাঁ, রেনে ডেকার্তের ভাষায় এই যে আমি ধারণা এবং ঈশ্বর ধারণা, এই দুটো নাকি সহজাত ধারণা। হুম। এই আমি ধারণা এবং ঈশ্বর ধারণা, এই দুটো ধারণা নিয়েই মানুষ নাকি আসে, আমরা নাকি আসি পৃথিবীতে। তা এটা কিভাবে, যদি একটু আপনি যদি একটু বলেন। নট রেনে ডেকার্ত হচ্ছেন যেটাকে আপনি বলতে পারেন যে ইন্ডিভিজুয়ালিজমের জন্মদাতা। তো বলছেন যে কিভাবে তুমি জানবে তুমি বিদ্যমান কিনা, তুমি বিশ্বের হাতের একটা খেলনা না, এটা কিভাবে জানবে? এরকম তো হতে পারে যে তুমি একটা ভাব সম্পন্ন, মন চেতনা সম্পন্ন একটা খেলনা বিশ্বের হাতে। তো উনি উত্তর দিলেন, Je cognito ergo sum, I think therefore I am। বলে আমার অস্তিত্বের প্রমাণটা কি, কেন আমি অস্তিত্ববান? আমি চিন্তা করতে পারি, আমি ভাবতে পারি। তার ভাবার যেই আনুষঙ্গিক বিশ্লেষণ, সংশ্লেষণ, সমস্যা সমাধান, মডেল নির্মাণ ইত্যাদি ইত্যাদি ভাবার যেই আনুষঙ্গিক জিনিসগুলো, বোঝা গেল খানিকটা? তো হ্যাঁ এইটা হচ্ছে রেনে ডেকার্তের কন্ট্রিবিউশন। পরে অনেক রেনে ডেকার্ত আসার পরে যারা ধর্ম ছাড়ে তারা ঈশ্বরও ছাড়ে অনেক সময়। তো ধর্মত্যাগী মানুষের সংখ্যা বাড়ছে, এটা প্রথম থেকে হিস্ট্রি। পাঁচ জেনারেশন ক্যাথলিক বা গুরুকে মানে বা বৈষ্ণব পীঠকে মানে, এক জেনারেশনে একজন পিএইচডি হলো বা এমডি হলো বা ইঞ্জিনিয়ার হলো, আর আসে না। সে সে এমনকি বউ নিয়ে আলাদা হয়ে গেল যে আবার ওইসব ধর্মের কথা শুনতে হয় নাকি, বলতে হয় না। তো রেনে ডেকার্তের সময়ও ফ্রান্সে একটা প্রচন্ড ওরম ব্যাপার চলছিল, যেটা অ্যাকচুয়ালি সোশিও ইকোনমিক রেভলিউশন ছিল, কিন্তু সাংঘাতিক। তো ওই সময় তো এখনো চার্চই হচ্ছে বা মন্দির বা ধর্মই তো হচ্ছে যে সমাজের সব থেকে বড় অথরিটি। ওই সময় ঈশ্বর বিশ্বাসের সঙ্গে রেনে ডেকার্ত নিজেও কোনোদিনও বলেননি যে আমি এটা মনে করি বলে আমি ঈশ্বরে আর বিশ্বাস করি। তো এটাকে রেকনসাইল কিভাবে করেছিলেন? বলছেন যে আমি যেহেতু ভাবতে পারি সেহেতু আমি আছি, এবং আমি যেহেতু ভাবতে পারি ঈশ্বর আছেন সেহেতু ঈশ্বরও আছেন। তো ভাবতে পারাটা কগনিটো, ঈশ্বর মানে আমি, কগনিটো মানে ভাবতে পারি, আর্গো দেয়ারফোর সাম, আই অ্যাম। তো যেটাকেই আপনি মানসিকভাবে ভাবতে পারেন, রিপিটেডলি ভাবতে পারেন যেটা আছে, এটা আছে, এটা আছে, এটা আছে। বুদ্ধ ধর্ম অতটা প্রাধান্য দেয় না ইয়েকে, অস্তিত্ববাদকে। কারণ বুদ্ধ ধর্মের এই হচ্ছে যে সিঙ্গল ইন্ডিভিজুয়াল আছে, এটা কিরকম একটা ব্যাপার। তার মানে তো একটা এরকম যে তাহলে বলতে হয় সমুদ্রের ইয়েও আছে, কি বলে, ড্রপ অফ ওয়াটারই সমুদ্র।
ড্রপ আপ ওয়াটার তো কখনো সমুদ্র হতে পারে না। তাহলে ইন্ডিভিজুয়াল কিভাবে অস্তিত্ব হয়? বুঝতে পারছেন অপরেশ দা লজিকটা হ্যাঁ কিরকম হ্যাঁ ভাবে? হ্যাঁ, একটু একটু হ্যাঁ বুঝতে। হ্যাঁ, এটা অনেকটা আলোচনা করলে বোঝা যায় যে হুম, হুম। বৌদ্ধ ধর্মের একটা স্কুল মানে না ঠিকভাবে, কিন্তু এটাও বলে না যে অস্তিত্ব নেই। এটা চন্দ্রকীর্তি বলে একজন ছিলেন, ভারতীয়ই ছিলেন, চীনে গিয়ে মহাযান প্রথা যখন শুরু করেন তখন ওই ওনার ওইটা বুঝতে পারেন যে স্বাভাবিক ট্রুথে আছে এটা 99.9% বা 100%, কিন্তু বিদ্যমানতার ক্ষেত্রে হচ্ছে এটা নাই বলতে পারি না, আছে সেটাও বুক ঠুকে বলতে পারি না, আছে কিংবা নেই সেটাও বুক ঠুকে বলতে পারি না, আছে এবং নেই সেটাও বুক ঠুকে বলতে পারি না। তো এই চারটে নেগেশন দিয়ে বিদ্যমানতাকে ওরা বুঝেছে। আর বিদ্যমানতার নাম ওরা এক্সিস্টেন্স দেয়নি, অ্যাওয়ারনেস দিয়েছে। বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক সেইভাবেই ফ্রেঞ্চ ফিলসফার রেনে দেকার্ত ওনার ইন্ডিভিজুয়েশনের যে প্রথম পশ্চিম তো ফ্রান্স হচ্ছে সব থেকে বেশি ইন্ডিভিজুয়েটেড দেশ সারা পৃথিবীতে, ইন্ডিভিজুয়াল রাইটস সব থেকে বেশি ওখানে প্রকট আর কি। তো এটা অস্বাভাবিক না যে ফ্রান্সে রেনে দেকার্ত এটা বলেছে। তো আপনি হলে কি বলতেন? আমি সম্যক চিন্তা করতে পারি বলে আমি আছি। আমার মনে হয় অপরেশ দা এটাই বলতে পারে। আমি শুধু চিন্তা করতে পারি বললে তো চন্দ্রকীর্তির অবস্থাও নেওয়া যায়। না আমি নাই এটা ভাবতে ক্ষতি কি? আমার মেয়ে একদিন বললো কি আমরা সত্যি এক্সিস্ট করি, কন্ডিশনালি এক্সিস্ট করা কি এক্সিস্ট করা? আমরা তো হা হয়ে গেলাম, এরকম প্রশ্ন জিজ্ঞেস করছে। বললাম হ্যাঁ আমরা সত্যি এক্সিস্ট করি যদি সেটাকে সত্য বলে ধরি, সম্যক ভাবে ধারণ করি, জীবনের অনুকূলে ভাবি, জীবনের অনুকূলে আচরণ করি, সত্তা পোষণই যদি আচরণ করি, তাহলে আমরা সত্যি এক্সিস্ট করছি। এইটুকুই বলতে পারি আমি, এর বেশি আমার। খুব সুন্দর, খুব সুন্দর কনক্লুসিভলি, খুব সুন্দর বললেন এটা ঠাকুরের পরিভাষায়। হ্যাঁ আচ্ছা, আর যারা উপস্থিত যারা আমরা আছি তাদের মধ্যে কারো যদি কেউ যদি কিছু বলতে চান আপনারা। এমনি আমি যদি এখানে সার্ভে নিই যে কি জন্য মনে হয় যে আপনার অস্তিত্ব আছে, তো দেখবেন ইয়ে করে রেনে দেকার্তেরটাও আসবে, অনেকের আছে। ওটাকে অত ভেবে বলতে হবে, বোধ করেই মানে ফিল করতে পারেন, যা কিছু ফিল করতে পারেন। ফিলিংটাতে খুব ইনার ইয়ে, থিঙ্কিং আপনি প্রোগ্রাম করে শেখাতে পারেন কম্পিউটারকে, ফিলিংটা অত সহজে আপনি শেখাতে পারবেন না। ফিলিংটা থিঙ্কিং এর ম্যাজিক করে আপনি ইন্ট্রোডিউস করতে পারেন একটা কম্পিউটারে, কিন্তু একটা একটা যদি কুকুর মা কুকুর ছানা কুকুরকে যেভাবে আগলে রাখে সেটা যদি দেখেন, তাহলে বুঝবেন যে ফিলিং দিয়ে অস্তিত্বটাকে বেশি বোঝা যায়। এই জন্যই ফিলিং রিয়েলাইজেশনের খুব কাছে, থিঙ্কিং শুকনো হতে পারে। ঠাকুর বলছেন না প্রণিধান যত কৃষ্ণ, যাদের প্রণিধান কৃষ্ণ তাদেরও কিন্তু থটস আছে, ফিলিংটা ডেভেলপ। হ্যাঁ, ওইটা জ্যোতি অভিধর্ম থেকে বলেছিলেন 58 নম্বর। হ্যাঁ হ্যাঁ, প্রণিধান, ঈশ্বর প্রণিধান যোগে পতঞ্জল ঋষি বলছেন অনেকগুলো রাস্তা আছে বৃত্তিকে সাইডে করার, বৃত্তির উপরে কন্ট্রোল আনার। তো তার মধ্যে ইয়ে হচ্ছে দীর্ঘকালীন অভ্যাস, ভালো অভ্যাস, মনোযোগের অভ্যাস, হ্যাঁ, মাইন্ডফুলনেসের অভ্যাস। একটা জিনিস নিয়ে হচ্ছে লোহা আগুনে দিলে খানিকক্ষণ সময় লাগে সেই আগুনের রংটা পাওয়া, আগুনের রঙে রঞ্জিত হওয়া, সব কিছুতে রঞ্জিত হওয়া,
সেটাও বৃত্তি নিয়ন্ত্রণ। আবার বলছেন ঘুরে ঈশ্বর প্রণিধান করলেও ঈশ্বরকে নিয়ে ভাবা। যদি এটা আপনি যদি ওনার নাম কি, ফাদার টমাস সব, আমার এক সময় এরকম হয় আজকে একটু, তো ওনার একটা 1200-1300 পাতার বই আছে, যেটা মনে হয় এই লাইনে ওয়াই গড এক্সিস্ট, এটার উত্তর দিয়েছেন না বাবু। Why do you say God exists? ভগবানের ঈশ্বরে কিছু এসে যায় না, মানুষ ভাবুক এক্সিস্ট করছি আমি, না এক্সিস্ট করছি। ওই যে ঠাকুরের একটা বাণীতে ইয়েকে মানুষকে ওই অধিকারও দিয়েছেন, আপনি সারা জীবন ঈশ্বর শব্দ বা ঈশ্বরের ভাব মনে না এনে যদি লৌকিকতার কাজ করেন, আপনি ঠিক অস্তিত্বকে বুঝতে পারেন, সূর্যের মতো। একটা সোনা, আমি দেখছি একটা সোনার মতো দেখতে, ওটার ধারণা হলো আমার এটা সোনা, অ্যাকচুয়ালি সোনাকে সোনাই দেখছি, সেটা সোনা। কিন্তু সোনার থেকে যখন ফরমেশন তৈরি হচ্ছে, একটা অলংকারে রূপ নিচ্ছে, যে মায়েদের যে বিভিন্ন অলংকার তৈরি হয়, তাই ওই জায়গাটা এই দুটো ধারণার তফাৎ থাকে। একটা তো অ্যাজ সাচ যখন দেখছি তখন একটা ধারণা হয়ে যাচ্ছে না এটা সোনা, না এটা একটা গাছ দেখছি, একটা গাছ, সেভাবে গাছটার থেকে কাঠের তৈরি করে তারপর একটা চেয়ার তৈরি হলো। তা এই যে ধারণাগুলো, এটা ক্রমবিকাশ ঘটছে সংস্কারের মধ্যে দিয়ে যখন যায়। তা আমাদের আলোচনাটা তো আজকে এই দিক থেকে নয়, আমাদেরটা ছিল আপনি বললেন যে এক্সিস্টেন্সিয়াল কনটেক্সটের দিক থেকেই আপনার আলোচনাটা হয়েছে এবং ঠাকুরের ভাবধারা অনুযায়ী আলোচনাটা হয়েছে। কিন্তু আপনি ঠিকই পয়েন্টটা করেছেন যে সোনা সম্যক, দেখেন একেবারে খাঁটি সোনা দিয়ে আপনি অলংকার তৈরি করতে পারেন না, ওটা এত পাড়ার মতো, খানিকটা এত নরম, ওটা টিকবে না, ওতে কপার আর জিঙ্ক দিতে হয়, তাই তো? হ্যাঁ, ঠিক একেবারে শুদ্ধ সংস্কার নিয়ে যদি আপনি জন্মান, তাহলে আপনি ওয়ার্ল্ডে ফিট নাও করতে পারেন। অ্যাকচুয়ালি যারা সুইসাইড করে তাদের মধ্যে একটা খুব ছোট অংশ থাকে যারা মনে খুব শুদ্ধ হয়, কিন্তু ওরা কিছুতেই জগৎকে মেনে আনফেয়ার মনে হয়। ওদের মধ্যে একটা কোনো এপিজেনেটিক কন্ট্রোল কম থাকে, তো ওরা সেটব্যাক গুলোকে মনে হয় তাহলে এখানে থেকে আর কি হবে, আমরা যেমন একটা সেটব্যাককে নিতে পারি। সাধারণ মানুষের মধ্যে এমন ক্ষমতা থাকে যে যেরকম আমেরিকার প্রেসিডেন্টের পুরো ফ্যামিলি ওয়াইপ আউট হয়ে 12 বছর ক্লিনিক্যাল ডিপ্রেশনে ছিল, কিন্তু পরে জো বাইডেন, যারা ইহুদিরা যারা হিটলারের কনসেন্ট্রেশন ক্যাম্পে ছিলেন তাদের মধ্যে অনেকে যারা পরে বেঁচেছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন ভিক্টর ফ্র্যাঙ্কল, যার থেকে বড় অস্তিত্ববাদী মনস্তত্ত্ববিদ আর কাউকে মনে করা হয় না। এরম মানুষ অসাধারণ সহ্য করতে পারে, অসাধারণ, আবার অনেকে পারে না। তো আপনার একেবারে যদি 100% শুদ্ধ সংস্কার হয়, আর সেটা যদি আনফ্লেক্সিবল হয়, নন ফ্লেক্সিবল হয়, ইনফ্লেক্সিবল হয়, আনফ্লেক্সিবল কথাটা হয় না, আমি দোষ করে বলে বললাম, ইনফ্লেক্সিবল হয়, তাহলে কি হবে? তাহলে সেটা কোনো উপযোগী কাজে লাগবে না। আপনি ইট দিয়ে সোফা তৈরি করতে পারেন, কিন্তু বেত দিয়ে পারেন, কারণ বেতের মধ্যে শক্ত ভাবটাও আছে, ফ্লেক্সিবিলিটিটাও আছে। ওইটা সম্যক ধারণাটা অনেক সময় খুব কঠোর হতে পারে, ওই জন্যই বিদ্যমানতার সত্যে ওই স্লাইড একটু তফাৎ আছে। বিদ্যমানতা হচ্ছে সত্য প্লাস ভাইটাল ফ্লেক্সিবিলিটি, সত্য প্লাস ভাইটাল ফ্লেক্সিবিলিটি, পিওর সোনা প্লাস লিটল কপার,
22 ক্যারেট অর্নামেন্টাল গোল্ড, ওইখানে সিমিলারিটি আছে। আমরা ইয়ে কি মশলা কি খুব ভালো জিনিস না, নুন কি খুব ভালো জিনিস শেষের জীবনে বুঝি না, চিনি কি খুব ভালো জিনিস শেষের জীবনে বুঝি না, কিন্তু একটা সময় তো ওইটা নিয়ে অভিভূতি থাকে। আমার বউ আমার স্টুডেন্টদের আলাদা করে বারণ করতে, এই খবরদার স্যারের জন্য মিষ্টি আনা চলবে না। মানুষের অভিভূতি থাকে। ঠাকুরের মুখে যখন আলসার হয়ে গেল, ঠাকুর তামাক খেতেন, স্ট্রেপ্টোমাইসিন নিতে হবে, সে 3 মাস আটকে রাখলেন, নেবেন না। চিন্তা করেন ঠাকুর যার মধ্যে অজ্ঞানতার একটা শস্যের দানাও নেই। তো মানুষের যদি এই ফানি সাইডটা না থাকতো তাহলে আর মানুষ হলো কেন? ভীষণ ইন্টারেস্টিং, কিন্তু ভীষণ ইন্টারেস্টিং। সোজা 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 ধারণা নিয়ে কঠিন কঠিন ধারণা তৈরি হয়। কঠিন আর সোজা হচ্ছে কি আপনার দূরের আর কাছের মতন ব্যাপার। একটা জিনিস যেটা দূরে আছে, যে ওই যে প্রথমে আজকে যেই উদাহরণটা দিলাম, যে ছবির মধ্যে দূরের গাছকে ছোট করে দেখানো হয়, আঁকা ছোট করে হয়। কাছে একটা যদি 5 ফিট গাছ থাকে, সেটাকে পুরো যে ছবির যেই হাইটটা, ওটায় ওটায় ওই গাছটার অর্ধেক কভার করে। আর দূরে যেটা 200 ফিট গাছ, সেটাকে 2 ইঞ্চি দেখানো হয় বা 1 ইঞ্চি দেখানো হয় না? ছবিতে তাই করা হচ্ছে। বোঝা গেল দূর আর কাছের যে ভ্রমটা, এক্সিস্টেন্সিয়ালিও তাই। এক্সিস্টেন্সিয়াল, যাকে জানি না সে দূরে, যার উপর রাগ সে দূরে, যেখানে ডিস্টারবেন্স বেশি হচ্ছে সেটা দূরে, যার উপর ক্রোধ হচ্ছে তাকে ঠেলে দিয়ে দূর করছে। কাছে দূরে, ভূত ভবিষ্যৎ বর্তমান, ভূত ভবিষ্যৎ বর্তমানও একই জিনিস। কি অসম্যক ধারণা, এগুলো হচ্ছে সিচুয়েশনাল নন রিয়ালিটি, সিচুয়েশনাল নন রিয়ালিটি বা কনসেপচুয়াল নন রিয়ালিটি। রাজার ছেলের মতো। রাজার ছেলে হয় নাকি প্রাকৃতিক ভাবে? প্রাকৃতিক ভাবে মানুষ হয়, আর মানুষের ছেলেও বলা যায় না, আরেকটা মানুষ হয়, ছোট মানুষ, ছোটও বলা যায় না, সেটাও একটা রাজার ছেলে হয় না তো। অপরেশদার স্পর্শ, এর মধ্যে অপরেশদারটা হচ্ছে কনসেপ্ট, আর স্পর্শটা হচ্ছে রিয়ালিটি। অপরেশদার নাম অপরেশদাও হতে পারতো, আবার অতুলেশদাও হতে পারতো। অপরেশদা আফ্রিকাতেও জন্ম নিতে পারতেন বা নিয়েছেন, আমেরিকাতে নিয়ে থাকতে পারেন। অপরেশদা মানুষ, তো মানুষ যে কোনো জায়গায় জন্ম নিতে পারে। তো মনুষ্যত্ব রিয়ালিটি, কিন্তু মানুষ আর তার যে ডেফিনিশন আর তার যে ডেজিগনেশন, তার আধার কার্ডটা, এগুলো সব কনসেপ্ট লাগে মানুষের। অনেক কনসেপ্ট আছে, একটা কনসেপ্ট আপনি যদি বলতে পারেন না, আমার খুব ভালো লাগবে, কেউ যেই কনসেপ্টটা আপনাকে রিয়ালিটিতে নিয়ে যায়। ট্রেনে ট্রেনে করে যাচ্ছি, জানলা দিয়ে তাকাচ্ছি, সমস্ত গাছপালাগুলো মনে হচ্ছে আমার সঙ্গে সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, সেইটা কনসেপ্ট। হ্যাঁ, আর ওই যে মনের ভেতরে ভালো লাগছে, ওইটা কি কনসেপ্ট? ওইটা তো রিয়ালিটি। তো এখানে একদম ঠিক ধরেছেন যে একটা ছবি, একটা সিনারি থেকে যখন আমরা
অনুভূতি পাই, এটা হচ্ছে কনসেপ্টের থেকে রিয়ালিটি। হ্যাঁ, রাত্রে ঘুমোতে পারছি না, মা এসে মাথায় আঘাত করে দিয়ে বললো ও কিছু না, ও কিছু না, এটা হয় নাকি ওরম? ও কিছু না, তোমার হাতটাই তো একটা কিছু। ওহ দারুণ দারুণ। ও মাথা মাথা ঠান্ডা হয়ে গেল, ওইটা রিয়ালিটি। হ্যাঁ, কনসেপ্টের থেকে রিয়ালিটি। ওই এটা ধ্যানেরও একটা ইয়ে, এটা ধ্যানও করা যায় এইভাবে। যাদের ঘুমের অসুবিধা তাদের ওরকম মার স্পর্শ বা নিজের হাতটা ভিজিয়ে একটু মুখে ইয়ে করে দিয়ে প্রশ্বাসটা বড় করে ছেড়ে কনসেপ্টের মধ্যে দিয়ে রিয়ালিটিতে চলে যাও। আমাদের গাড়িটা তো বাড়ি না, কিন্তু গাড়িতে করে বাড়ি যাইতো। হ্যাঁ হ্যাঁ, খুব এই পারসেপশন, কনসেপ্ট, সেন্স এক্সপিরিয়েন্সেস আর রিয়ালিটি, এইগুলোর মধ্যে যে ইনার কানেকশনটা আছে ওটা বুঝতে পারলে তার সঙ্গে স্মৃতি কিভাবে ফর্মড হয় সেটাও বোঝার দরকার। আর যারা বেশি ভাবপ্রবণ আর যারা জীবনে খুব সমর্থ যোগ্য হয় তাদের মধ্যেও ডিফারেন্সটা বুঝলে অনেক সময় সম্যক ধারণাটা দৃঢ় হয়। কল্পিত ধারণা নিয়ে কিছু বলুন, কল্পিত ধারণা নিয়ে। কল্পিত ধারণার মধ্যে সব থেকে ইয়ে হচ্ছে যেটা হচ্ছে কি, প্রথমে ক্ষতিকরটা শুনবেন না প্রথমে ভালোটা শুনবেন? ভালোটা শুনবো আগে। আচ্ছা, ভালোটা আগে শুনুন। তখন বললেন যে জীবন জটিল, নানা রকম ইয়ে, তোমাকে নিয়ে মাতাল হয়ে থাকতে, তোমাকে নিয়ে মাতাল হয়ে থাকাটা খানিকটা কল্পনা, কিন্তু একটা দারুণ কল্পনা, দারুণ 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 গল্প। ঠিক। দারুণ কল্পনা। তোমার চরণ ছুঁয়ে তব দয়া, তব দয়া দিয়ে হবে যে মোর জীবন ধুতো। দয়া দিয়ে কি জীবন ধোয়া যায়? কল্পনা, কি অপূর্ব কল্পনা। অপূর্ব। তবু দয়া দিয়ে হবে জীবন ধুতো। নইলে কি আর পারবো তোমার চরণ ছুঁতে, তোমার দয়া দিয়েই প্রথমে জীবন ধুতে হবে, তবে তোমার চরণ ছুঁতে হবে। এটা হচ্ছে কল্পনা। আর কল্পনা করলাম যে আমি আলেকজান্ডার বিশ্বজয়ী, আমি যা ইচ্ছা তাই করতে পারি, এটাও একটা কল্পনা, ওর মধ্যেও খানিকটা রিয়ালিটি আছে। কিন্তু যেই কল্পনাটা অস্বাস্থ্যকর, আমি পাগল, আমি আমি শক্তিহীন, আমি অসহায়, আমি ভালো মানুষ না, এগুলো হচ্ছে ক্ষতিকর কল্পনা। এরকম হয় না আমি ভালো মানুষ না, এটা কল্পনা। কোনো মানুষের ওই পর্যায়ে যেতে পারে না যে যেখানে তার মধ্যে থেকে ভালোত্বটা, সে 10টা খুন করুক, ওইখান থেকে তাকে ফিরিয়ে আনা যায়। কিন্তু তার যদি নিজে সে তার ভালো না করতে চায় তাহলে পারবেন না। মানুষের ভালোটা আবার বাইরের থেকে করা যায় না। ওই ঘোড়াকে জল পর্যন্ত আনা যায়, বাচ্চাদের করা যায়, বাচ্চাদের করা যায়, বেবিদের মা পারে, বড়দের করা যায় না, মাও পারে না। কিন্তু ভালো কল্পনা যেটা, ভালো কল্পনার একটা নাম আছে, সেটা হচ্ছে তুরীয় ভাব। তুরীয়, ঠিক। ওইটার মধ্যে তুরীয় ভাবটার যে রিয়ালিটিটা সেটা আবার ব্রেনে দেখা যায়, কিন্তু বেশিটাই হচ্ছে ওটা ইট ইজ আ হেলথি ইমাজিনেশন। আর কি ইমাজিনেশন তো খুব পাওয়ারফুল। ইমাজিনেশন ইজ মোর পাওয়ারফুল দ্যান নলেজ, এটা আসলে আইনস্টাইনের বলা নেই, কিন্তু আইনস্টাইনের নামে চালানো যায়। তো আপনি ভাবেন একটা, আপনার কি মনে হয় একজন খুব স্পিরিচুয়ালি ইভলভ সাধু সন্ন্যাসী তার পপুলারিটি বেশি,
নাকি ওই সালমান খানের পপুলারিটি বেশি? সলমন খানের পপুলারিটি বেশি। হ্যাঁ, কেন বলেন তো? ইমাজিনেশনের জন্য। ভালো কথা, অস্তিত্ববাদী কথা বেশিরভাগ মানুষই বুঝতে পারে না, নয় বুড়োদের কথার মতন মনে হয়। ওইটা মনোরঞ্জন করছে কিনা শিওর হতে পারে না। আর ওই পথে চলাও তো মুশকিল। তার থেকে অনেক বেশি সোজা যে এই যে ছেলেদের ইয়ে দেখে, যৌবনের রূপ দেখে অনেক মেয়েরা ধর্মত্যাগ করে ফেলে, কিন্তু সব ইমাজিনেশন ক্যাপচার হচ্ছে। তো তারপর দেখা যায় সম্পূর্ণ একেবারে রাক্ষস একটা ব্যাপার, আসুরিক একটা ব্যাপার ইভলভ হল। তো ইমাজিনেশন কল্পিত ধারণা ওই ইয়ের মধ্যে পড়ে, আপনার বিপর্যয় ধারণা। বিকল্প যখনই বলছি আমি, বিকল্প হচ্ছে বৃত্তির একটা প্রধান। তো বিকল্প আর বিপর্যয় একসঙ্গে আসে। হ্যাঁ, আপনি যদি জীবনটাকে দুই ভাবে, হেলথি আর আনহেলথি ভাবে ভাবতে চান, তাহলে একটা হচ্ছে পরিকল্পিত আর একটা হচ্ছে পরিনিষ্পন্ন। ওয়েল লেড লাইফ ইজ পরিনিষ্পন্ন, ওয়েল প্ল্যান্ড বাট আনহ্যাপি লাইফ হচ্ছে পরিকল্পিতর একটা অঙ্গ আর কি। ওইখানে ভুল ভুল কল্পনা খুব থাকে। আপনি যদি এর কবিতা পড়েন, রোমান্টিক, জন কিটসের বা রবীন্দ্রনাথের পূজা বা ঋতুর যে কোনো, কি সুন্দর, কি সুন্দর। তো কল্পনা তার তো একটা মেইন কনস্টিটিউয়েন্ট। আচ্ছা, বাই দ্য ওয়ে, ব্রেনে সৎ কল্পনা আর রিয়ালিটি ডিস্টিংগুইশ করে না। ব্রেন যখন মেমোরি ফরমেশন করে বা সেন্সরি মোটর অ্যাক্টিভেশন করে, এই যে মাথার মাঝখানে পেছন দিকটা সেন্সরি, সামনের দিকটা মোটর, এই যে করে না, এখানে কল্পনার ইয়ে আপনার রিয়ালিটি খুব বেশি ডিফারেন্সিয়েট করে না। তো ওইটাও সাবধান, যে ওই জন্যই ও অতিরিক্ত কল্পনা প্রবণ না হয় ভালো। কিন্তু ব্রেনটা ইয়ে হয়ে যায়, ব্রেন একটু ছোট বাচ্চার মতো বা ভালো বড় ঘরের পোষা কুকুরের মতো। আপনি যে ওর সঙ্গে চালাকি করবেন এক্সপেক্ট করে না। আমাদের নার্ভাস সিস্টেম, ব্রেন, হার্ট, আমরা যে তাদের সঙ্গে চালাকি করব এটা আশা করেন। এটা ঈশ্বরের ব্যবস্থা, খুব সুন্দর একটা ব্যবস্থা, যাতে মানুষ চরিত্রবান হয়ে থাকতে পারে, নৈতিকভাবে দায়িত্বশীল হয়ে থাকতে পারে। সেই জন্য এবার মনে হচ্ছে ডোজ বেশি হয়ে যাচ্ছে, রাখি আমি। হ্যাঁ, ডোজ তো বেশি হবে না। ডোজ কেন বেশি হবে? এই যে জীব কৃষ্ণ নিত্য দাস এটা বলা হয়, তা এটা কি, এটা কেমন ধারণা? এটা কি, এটা কি কি ওরে বাবা, এটা মোস্ট পাওয়ারফুল। কিন্তু এটা যদি ইগো যদি ইয়ে না করায়, সারেন্ডার, এটা পশ্চিমে চলে না খুব একটা। ওরা দাস মানেই ভাবে হচ্ছে ইনফেরিটি কমপ্লেক্স। কিন্তু দাসত্ব যে একটা স্পিরিচুয়াল ইয়ে হতে পারে, সেবা। জীব নিত্য কৃষ্ণ সেবক বললে অত ওদের খারাপ লাগে না। আচ্ছা, জীব কি আর কৃষ্ণ কি? কৃষ্ণ হচ্ছে স্টেবিলাইজিং অ্যাট্রাকশন, ফোরিয়ার ট্রান্সফর্ম। আর জীব হচ্ছে যেটা চলৎশীল কিন্তু ভুল দিকেও চলতে পারে। ওটা যখন গতি ধরে তখন ভয়ের চোটে পালাচ্ছে নাকি বীরত্ব দেখিয়ে রেস জিতছে, ভিক্টর না ভিকটিম বোঝা যায় না। তো যখন মানুষ দৌড়য়, দেখবেন আপনি নিজের ভেতরেই ধরতে পারবেন না। অনেক সময় একটা অযথা আশঙ্কা যখন হয়, এই কি সেটা ভিক্টর না ভিকটিম,
একটা অযথা আশঙ্কা হয়ে একটা বড় খরচ করে বসি আমরা অনেক সময়, বা একজনকে ভুল বুঝে বসে। আজকে আমি একটা উদাহরণ দেব। তো জীব নিত্য কৃষ্ণ দাস, এখানে হচ্ছে কৃষ্ণ হচ্ছেন জীবনের খাঁটি অবস্থাটা বা বিদ্যমানতা, আর দাস হচ্ছে এখানে সার্ভিস। সার্ভিস হচ্ছে দ্য ব্রিজ বিটুইন নেগেটিভ এন্ড পজিটিভ ইনস্টিংক্টস বা এক্সিস্টেন্স। পজিটিভ আর নেগেটিভ, আমাদের ভেতরে ক্রোধ আছে তো, আছে, অজ্ঞানতা আছে, সবার মধ্যে আছে। সবাই কোনো জিনিস আপনি পুরোটা বুঝতে পারবেন না, কোনো জিনিস। কালকে আমার ফ্রিজটায় পরশুদিন রাত্রে চলে গিয়েছিল, কারেন্ট চলে গিয়েছিল, তো ডিপ ফ্রিজারটা যেটা আবার -20-তে সেট করে আমি নিজে বুঝতে পারছি না যে ওটা সমস্ত দুধ টুধ গুলো গলে গিয়েছে ওখানে যেগুলো রাখা ছিল ফ্রোজেন। তা আমার ড্রাইভার যে মেকানিকের, ওকে ডাকতে হলো, কারণ আমি ওই পার্টটা আমি বুঝি না। কিন্তু ওইখানে যদি আমাকে ব্রেন কেমিস্ট্রি জিজ্ঞাসা করা হতো তাহলে হয়তো গড়বড় করে বলে দিতে পারত। আপনি তো পুরোটা বুঝতে পারবেন না কোনো জিনিস। অজ্ঞানতা, ক্রোধ আর মনের বিক্ষেপ, এই তিনটে প্রধান নেগেটিভ জন্মগত সংস্কার। আর পজিটিভ হচ্ছে সেবা, আনন্দ আর খেলা। এর মধ্যে সেবা কি করে, আনন্দ আর খেলাকে জুড়ে দেয় দায়িত্বের সঙ্গে বা অজ্ঞানতা ওভারকাম করার সঙ্গে। আপনি যত সেবা দেবেন তত আপনার একটা জিনিসের সঙ্গে, যারা সেবা দেয় তাদের মধ্যে, ওই জন্যই তো প্র্যাকটিশনারদের আর্নিং বেশি হয় থিওরিস্টদের থেকে, তাই না? যে খুব বড় ডাক্তার হতে পারে সে একজন বৈজ্ঞানিক থেকে বেশি আর্ন করে সবসময়। তাকে মানুষ ভগবান বলে পুজো। প্র্যাকটিশনারদের সবসময় সেবা, যারা প্র্যাকটিশনার মানে সেবা যারা দিতে পারে। তো জীবনকে সরল করার আপনি কয়েকটা পদ্ধতি নিতে পারেন। একটা হচ্ছে ইন্টেলেক্ট বাড়ান, লেখাপড়া করেন। শেষে একা হয়ে যেতে অনেক সময় লেখাপড়া যারা করে, কারণ লেখাপড়া করলে আপনার ইউনিকনেসটা, যেটা ইন্ডিভিজুয়ালিটিটা বাড়তে থাকে ধীরে ধীরে। আপনার ধর্মের মধ্যে যে সমস্ত দোষ আছে, ধর্মের আচার্যদের মধ্যে যে সমস্ত দোষ আছে, ধর্মের সংরক্ষকদের মধ্যে যে সমস্ত দোষ আছে, সেগুলো চোখে পড়বে। আপনি অ্যাডজাস্ট করতে পারবেন না বেশি ইন্টেলেকচুয়াল হলে। আপনি যদি বেশি ধার্মিক হন, আপনি জোরই দেবেন না, ছেলে মেয়ে লেখাপড়া করছে না, ঠাকুর প্রণাম করছে, যথেষ্ট। তো এইগুলো, এই গ্যাপ, সব গ্যাপ গুলো প্রথমে ব্রিজ করতে হয় সেবা দিয়ে। যাজন করা, দীক্ষা দেওয়া, ইষ্ট প্রসঙ্গ করা, এগুলো বেসিক্যালি অল সার্ভিস। আর মা কি হয়, আমরা দেখেছি মার সঙ্গে সন্তানের সম্বন্ধ খুব কম খারাপ হয়। যেখানে খারাপ হয় সেখানে মাথা খারাপ হবেই কোনো না কোনো ভাবে। হয় ডিপ্রেশন আসবে, নয় বাইপোলার আসবে, নয় স্কিজোফ্রেনিয়া আসবে, নয় নানা রকম নিউরোটিক অবসেসিভ কম্পালসিভনেস আসবে। আমার প্রধান মা কিভাবে হৃদয়টা জয় করে, সেবা দিয়ে তো। বন্ধুরাও সেবা দেয়, বন্ধুরা একটু হয়, মাঝে মাঝে ফাজিল বেশি হয়, সেবাও দেয় আবার ফাজলামিও করে, আবার উল্টো পাল্টা কথাও বলে মাঝে মাঝে। কিন্তু বন্ধুদের মতন আবার সেবা, সেই সেবা অনেক সময় পরিবারের কাছ থেকেও পাওয়া যায় না, বন্ধুরা যে সেবা। ওই জন্য দাস্য আর সখ্য, যেই মা বন্ধু হয় কেন অত সেবা দেয়, মোটামুটি বোঝা গেল। হ্যাঁ হ্যাঁ, ধারণা হলো। আমি তো মনটা পরিষ্কার করে যা আসে মনে তাই বলি। শুধু বলার আগে ঠাকুরের কাছে একটা প্রার্থনা করি যেন সম্পূর্ণ সচেতন হয়ে বলি। বলার সময় সচেতনতা তারা সবসময় থাকে না,
একটা ফ্লো থাকে। আর কোনো হ্যাঁ, আর কারো কিছু জিজ্ঞাসা কিছু আছে? শঙ্কর দা, সুকান্ত দা, পপিমা, কল্পনা মা, জবা মা কিছু বলছে না? হ্যাঁ, শঙ্কর দা কিছু বলুন। জয় গুরু অশ্রদ্ধা প্রণাম নেবে। যদিও আপনার আলোচনার মধ্যে কোনো প্রশ্নশূন্য আলোচনা হয়, কোনো প্রশ্ন থাকে না, তাও বলছিলাম যে সেবার কথা আপনি বলছিলেন, ঠাকুর বলছেন যে সেবায় চেতন ধন। সেবার মতো ভালো জিনিস আমার মনে হয় যে পৃথিবীতে কিছু নেই। ঠিকই ওইটাই বলছিলাম। ব্যাপারটা হয়েছে আমার জীবনে দেখেছি, আমি সেবা দিয়ে যতটুকু আগিয়েছি, আর অন্য কোনো রাস্তা আমার মনে হয় পৃথিবীতে এর চেয়ে ভালো রাস্তা কিছু বোধহয় নেই। একদম রাইট অন আপনি খুব সুন্দর করে বললেন। আমি ওই যে আমি অফিসে সাধারণত নিজের কথা বলা ভালো না, ঠাকুর বলছেন, তো আমি বলছি যে আমি সময় সুযোগ পেলেই মানুষকে একটু হালকা করে যে প্রয়োজনে যেটা সেবা দেওয়ার চেষ্টা করি। তাতে দেখেছি পরম পিতার দয়া আমার কোনো কিছুতে আটকায় না। এইবারে দিল্লিতে গেলে আপনার বাড়ি উঠতে হবে, এটাই বুঝতে পারছি আমি। আগে আগে আসেন একবার। আমি তো চাই আপনি দিল্লিতে থাকেন, তো মাঝে মাঝে আপনার বাড়িতে যে হানা দেবো। হ্যাঁ, আমি তো আমার বাড়িতে তো আমার বন্ধু বান্ধবরা গুরু ভাইরা সবই আসেন আমার বাড়িতে এসে। অনেক সময় একটুখানি জলের অভাব, এখন আর সেটা নেই, নিজের বোর হয়ে গেছে তো এই শুকনো জায়গা তো আর তো দারুণ বাগান টাগান আছে, খুব ঘুরে বেড়াতে যায়। আমি তো না বলে দীপ্তিদির বাসায় চলে যেতাম, তারপরে বর্দির এখানে বর্দি থাকতেন এই রাজস্থানে জয়পুরে চলে যেতাম বর্দির কাছে, কিন্তু কখনো ওই হন নাই। খুব দীপ্তি দিদি খুব খুশি হইতেন, আসছিস আয় আয়, আমি না এটা বানিয়েছি, এটা তো তুই খাইতে ভালোবাসিস। এটা তো তাও সৎসঙ্গীদের মধ্যে অবশিষ্ট আছে এখনো। অন্য কমিউনিটি গুলোতে একেবারে সব জায়গায় বিদেশিদের মতন হয়ে গেছে, আগে ফোন করো বলো আসছি, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার মতন হয়ে গেছে। স্বতঃস্ফূর্ততা, অতিথি ভাব, যেটা অতিথি ভাবের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, ওইটা চলে যাচ্ছে না, আমার একটু খারাপ লাগে আর কি। যাত্রার বাড়িতে গিয়ে যখন তখন অতিথি ভাবটা কিন্তু একটা খানদানি ব্যাপারও আছে, কিন্তু বংশ খানদানি থাকতে পারে তো একই সঙ্গে কেন খানদানি থাকবে না? আর এই যে একটুখানি যে ইয়েটি, একবার 3 বৌদি মিলে বাবাই দাদার মা, শুভ ভাইয়ের মা, সুবোধার মা, আর পিন্টুদার ওয়াইফ, আমার ওনার ছেলের নাম মনে পড়ছে না, এই 3 মা বসে আছেন রান্নাঘরে, খুব গল্প করছেন। আর আমি তো জানি না, আমি কানাডার থেকে এসেছি, আমি সোজা ওখানে ঢুকে গিয়েছি। তো পরে আমাকে আইদার বড় বৌদি নয় সেজ বৌদি, দুজনের একজনে বললেন, ও যখন তুমি ঢুকছো তখনই বুঝেছি ভাস্বর, তা নাহলে আর ওইরকম ভাবে অন্য কেউ হলে অত চট করে রান্নাঘরে আমরা 3 জন বসে আছি ঢুকতো না। বুঝতে পেরেছেন? এই একই রকম ঘটনা আর কি। আচ্ছা আমার অপরাধ হয়নি তখন, আমি তো আবার জিজ্ঞেস করবো বলে এটা বললে তো, মানে উনি বললেন এটা বললে তো মুডটাই খারাপ করে দিলে, যেটা বলতে যাচ্ছিলাম সেটারই অপোজিট বলে বসলি। একদিন এখনকার যে আচার্য আমাদের বাবাই দাদা, তার শরীর খুব খারাপ, ওই 2 হসপিসের মাঝখানে যে একটা ছোট্ট ছাতের উপর, ওই ব্রিজের উপর, ওইখানে তো দারোয়ান হয়ে বসে আছে অবিন ভাই আমার। তো অবিন আমাকে দেখলে প্রথমেই বলতেন ছোটবেলায় যে ভাস্বরদা গাল টানবে না কিন্তু, গাল টিপবে না কিন্তু। এক আধ দিন হয়তো টিপেছি, ওইটা একটা হয়ে গেছিল আর কি, অভিবাদনের মতন হয়ে গেছিল। আমি রোজ যে টিপতাম তা না, সেই জন্য মনে হয় ওরকম একটা কিছু আমি বললাম যে বাবা কোথায়? বলে বাবা ভেতরে শরীর খারাপ, কিন্তু তুমি যাও। ও যে বাবাকে গিয়ে জিজ্ঞেস করে আসলো তাও না। তো অনেক সময় ওইরকম
খুব আপন ভাব থাকলেও রামকৃষ্ণদেব একটা খুব সুন্দর কথা বলতেন, ভক্তি ঘরের ভেতরে ঢুকতে পারে, জ্ঞান পারে না, যদিও জ্ঞান বেশি পাওয়ারফুল, কিন্তু সবসময় পাওয়ার থাকলেই যে আপনি কারোর হৃদয়ে ঢুকতে পারবেন তা জরুরি না। না না, আমি বর্দির বেলাও দেখেছি, বর্দির কাছে অনেক বড় বড় মিনিস্টাররা আসতো, তো বর্দি কাউকে অ্যালাউ করতেন না, এক ধ্রুবদা ছাড়া। তাই তো, তাই 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 ধ্রুবদা ছাড়া কাউকে অ্যালাউই করতেন না। তাই তাই তো ওই 5-6 মাস ওই বর্দির কাছে আর ছিলাম। এইটা যারা বিশেষ করে ধর্মজগতে যারা আছেন, এটা খুব ভালো করে বোঝেন, এই ব্যাপারটার মধ্যে অফিসিয়াল আর্টিফিশিয়ালিটি নাই, পুরোটাই হৃদয়ের ব্যাপার। আমাদের বাড়িতেও তাই দেখেছি। বড় মিনিস্টার যখন কখনো আসতেন, ওই আর ওদের মধ্যে যারা খুব চতুর ছিলেন, তাদের একটা কায়দা আছে, গিয়ে আগে মাকে প্রণাম করতেন রান্নাঘর, ওই পেছন দিকের ইয়েটা দিয়ে ঢুকে প্রথমে মাকে প্রণাম করতেন। মাকে প্রণাম করে তো ব্যাস, ইউ আর ওয়ান দ্য হাউস হোল্ড। আচ্ছা, এটা জেনে রাখা ভালো, কিন্তু যারা ভক্তির কৌশল গুলো শিখছেন, এখনো পাকাপোক্ত হননি, যদি কোনো বাড়ির ভেতরে ঢুকতে হয়, হৃদয় জয় করতে হয়, অবশ্যই এটা সিনসিয়ার হওয়া দরকার, এটার মধ্যে অতি চালাকি বা অন্য প্রতারণার বুদ্ধি নিয়ে করতে হবে। তা আগে গিয়ে মাকে প্রণাম করতে হয় ওই বাড়ি। দেওঘরে একবার হয়েছে কি, ওই যে মেজদার ঘরের সামনে ঘরটা মাঝে হ্যাঁ যখনই বর্দি যেতেন, বর্দি থাকতেন তো ওখানে, তো বর্দি হ্যাঁ আর পুজোবার দাদা পার্সোনাল কোনো কথা হচ্ছে, ঠিক হ্যাঁ আছে, আর ওখানে হ্যাঁ আমি ঢুকে গেছি। আর ঢুকে যাওয়ার পরে যে মোহনদা আমাকে মারবে না কাটবে চিন্তা করে পাচ্ছেন না, তার বর্দি বলছেন, আরে আসতে দে ওকে, আসতে দে ওকে, আসতে দে, ও ও আমার অনেক সার্ভিস দিয়েছে ও। তারপরে বুঝবার দাদাকে বললেন, জানিস ভাইটি, বর্দি তো ভাইটি বললেন, জানিস ভাইটি, ছেলেটা না আমাকে বহুত সার্ভিস দিয়েছে, ওর কখনো অকল্যাণ হবে না। ওখানে বললেন এই কথাটা, আমি প্রণাম করে তারপরে 2-4 কথা বলে বেরিয়ে। হ্যাঁ, ইয়ে তো সার্ভিস তো ভালোবাসার থেকেই বেশি জেনুইন হয় আর কি। সার্ভিস দিয়ে বোঝা যায় যে মা, যে দেখবেন বাচ্চাকে কখনো অশ্রদ্ধা করতে পারে না, কখনো পারে না। বাবার সঙ্গে ফাটাফাটি লেগে যেতে পারে, মার সঙ্গে অতটা সাধারণত লাগে। যেই মা অবশ্য, অনেক মা আছে এখন কাজে যেতে হয়, ঠিক বাচ্চার খেয়াল রাখতে পারে না। ও বাবা, আমার বউ খুব স্ট্রং পার্সোনালিটি, ওরে বাবা, ছেলে মেয়ের কাছে যা ইয়ে হয়, ছেলে মেয়ে যদি একটু আর কি ম্যানিপুলেট করে দুটো, এই অভিমানের বা মানে তুমি যে কথাটা বলেছো আমাদের মনে লেগেছে বা আমার মনে লেগেছে, এইটা যদি করে, ওর মা যে বলে যায় তখন কি করবে, কি রান্না করে খাওয়াবে, কতক্ষণ বুকের মধ্যে জড়িয়ে রাখবে, ও দেখার মতো আর কি। আর ওই এখন তো বড় বড় হয়ে গেছে সব, এখনো এরকম করে নিজের ইয়ের সঙ্গে। সম্যক ধারণার একটা প্রধান পথ হচ্ছে প্রেম, কিন্তু রামকৃষ্ণদেব যেটা বলতেন, ভক্তি দিয়ে যদি জ্ঞান বা সমাধির রাস্তায় আসা যায়, একটু সাবধান হতে হয়, একটু ভাব প্রবণতা যদি থেকে যায়, ওখান দিয়ে ওই বলতেন ভক্তি একটু ছাগলের দুধের মতো, খুব পুষ্টিকর, কিন্তু একটু একটু ওই ছাগলের দুধের বা উটের দুধের যেন একটা গন্ধ থাকে, কোনো একটা গন্ধ থেকে যায়। গন্ধটা কিসের? একটু অতি ভাব প্রবণতার গন্ধ থাকে অনেক সময়, ওইটুকু খেয়াল রাখতে হয়। আমাদের ব্যক্তিত্ব যেন কোনোভাবে অবিকশিত না থাকে ভাব প্রবণতার জন্য। এটা বোঝা গেল অপরেশদা? হ্যাঁ, ধরেন আমার ভাবটা খুব বিকশিত, হ্যাঁ আরেকবার বলবো, ব্যক্তিত্ব, আপনার ছেলে ধরুন আপনাকে খুব ভালোবাসে, কিন্তু আপনার খালি সন্দেহ, পার্সোনালিটিটা সেরকম, ওর প্রভুত্বটা সেরকম ডেভেলপ করেনি। আমার এক বন্ধু আছে, আইআইএম এর টপার ছিল, আর আমার বিএচইউ আইআইটি থেকে ক্লাসমেট ছিল। আমাদের পুনর্মিলন হয় এক
নর্থ আমেরিকায় যে সমস্ত বাঙালিরা একসঙ্গে বস্টনে বা কোথাও, ও তখনও আমেরিকার পুরো নাগরিকত্ব পায়নি, তো ও অবাধে কানাডায় যাতায়াত করতে পারে না। আমেরিকার নাগরিকরা কানাডায় আসতে পারে অবাধে, কানাডার নাগরিকরা অবাধে ইয়েতে যেতে আসতে পারে, বা পার্মানেন্ট রেসিডেন্ট হলো, ও তখনও ভিসা। তো ওর মা এসছে, ওর নাম অরবিন্দ, অরবিন্দের মা এসছে। অরবিন্দের মাকে আমি, অরবিন্দকে আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে ওকে আমার। তো মাকে, ও মার কাছে ছেলের গল্প করছি আমি, ওকে বোকা তো করে ফেলেছি আর। তো ও মা দেখি গম্ভীর হয়ে গেছে, ওর সবই আছে কিন্তু প্রভুত্ব করার ক্ষমতা নাই। আর ওই বাঁকুড়ার দিকের মানুষ, একটু টানে, ওই টানে বললেন না। আমি বললাম কি? আর তারপরে বুঝলাম যে উনি বলতে চাইছেন পার্সোনালিটিটা যেন একটু কম, ইনফ্লুয়েন্স করার ক্ষমতাটা একটু কম। তো আমি ওনাকে বললাম যে ওর মধ্যে যা বিনয় আছে, 10টা ইনফ্লুয়েন্স প্রভুত্ব করাওয়ালা মানুষকে নিজের অধীনে রাখতে পারে। ওর মা না খুব ওর মা খুব ভালো করে শুনলেন কথাটা। যাওয়ার আগে আমাকে বললেন, তুমি কিন্তু একটা দারুণ কথা বলেছো আমাকে ভাষ্য। হ্যাঁ না কিছুই বললেন না, কিন্তু ওই দারুণ কথাটা বুঝলেন। বিনয়ী ব্যক্তিত্ব যদি ছেলের হয়, কিন্তু আর সমান ভাব, ইভেননেস যদি থাকে, হঠাৎ রেগে যাচ্ছে, হঠাৎ অতিভ্রাম, হঠাৎ বাড়ি থেকে এসছে খেয়াল না রেখে চেঁচা, বাড়িতে না আসলেও চেঁচামেচি করাটা ঠিক না, কিন্তু বিশেষ করে বাড়ি থেকে ও আসলে যদি ব্যক্তিত্বের ইভেননেস আর বিনয়িত হওয়াটা বেশি ইম্পর্টেন্ট। ব্যক্তিত্বের প্রখরতা তো সব হিরোর থাকে। এখন তিনি নেই, ডিন জোন্স বলে অস্ট্রেলিয়ার এক বড় প্লেয়ার, ম্যাকডোনাল্ডসে দিল্লি এয়ারপোর্টে আমার সামনে এসে বলেছেন ধাপ করে, আমি চিনতে পেরেছি। ও আমি হ্যালো বলে সারিনি, উনি যে কি মুখটা কুৎসিত করলেন, মুখের ভাবটা, আমার মুখ দিয়ে কুৎসিত শব্দটা বেরিয়ে পড়ল। যে আমি তারপরে সরি বলে আমি মুখটা সরিয়ে নিলাম। খানিকক্ষণ পর ওনার চেতনা এসছে, তো নানাভাবে চেষ্টা করছিলেন আমার সঙ্গে আই কন্ট্যাক্ট করা যায় কিনা। আমি মনে কোনো রকমই, আমি বুঝতে পেরেছি এটা হচ্ছে ভাবটা, খেলোয়াড় ভাবটা ইমোশন দিয়েও করা যায়, ভালো পাওয়া যায়, কিন্তু পার্সোনালিটির যে ইভেন্টনেসটা, যেটা চরিত্র আর পার্সোনালিটি এক হয়ে গিয়েছে, ওইটা ওটা বড় ব্যাপার, খুব বড়। এসব মানুষ তৃপ্ত হয় যাদের চরিত্র আর বাহ্যিক পার্সোনালিটি একরকম হয়। ভীষণ লাইফ, ওভারঅল লাইফ স্যাটিসফ্যাকশন খুব কম মানুষের, ভেরি হাই। এটা আবার বলবো, ওভারঅল লাইফ স্যাটিসফ্যাকশন যেটা জীবনের তৃপ্তি, এটা খুব কম মানুষের আছে। শঙ্করদার যেমন যেই বড়দিদির কথা আসে অমনি লাইফ স্যাটিসফ্যাকশনটা আসে, আবার নিজেই বলে যখন অফিসে যায় ওই সময় লাইফ স্যাটিসফ্যাকশনটা দু এক সময় কমে যায় মনে হয়। আমি এটা মজা করার জন্য বলছি শঙ্করদা, আই এম পুলিং ইওর লেগ। তো লাইফ স্যাটিসফ্যাকশনটা খুব হাই হওয়া দরকার, আর সেটার জন্য পার্সোনাল ডেভেলপমেন্টটা, পার্সোনালিটি ডিসিশন ডেভেলপমেন্ট, ঐশী শক্তি বা ইচ্ছা শক্তি, হ্যাঁ, জীবনের রিদম, ছন্দ, ডিসিপ্লিন, এগুলো খুব খুব স্ট্রং হওয়া দরকার। ঠিক আছে, ও ঘড়ি আ গয়া হ্যায় যে এখন যেতে হবে। আমার শুক্রবারে কি করি জানেন তো অপরেশ দা? হ্যাঁ 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 অপরেশ দার সৎসঙ্গ শেষ করে বাজারে যাই। হ্যাঁ। আচ্ছা, আপনি যদি আপনার যদি অপরেশনাল লিঙ্কে আছেন, আপনি ইষ্ট প্রসঙ্গ করছেন, আলাপনী করছেন, তার মধ্যে মনে হয় কনডেন্স মিল্ক কিন্তু আনতে হবে লিস্টে লেখা নেই, তাহলে সেটা সম্যক ধারণা না অসম্যক ধারণা?
আচ্ছা, কেউ হাসলো না কিন্তু, আমার তো মনে হলো আমি ভালো একটা হিউমার করি। মাস্টারদা আমরা শুনছি মন দিয়ে, জয়গুরু দাদা। আরে মনে সব মনে মন দিয়ে মন দিয়ে শুনলে কি শুনছি। হাসা বারণ নাকি? না হাসলে আমি কি করে বুঝবো যে? হ্যাঁ, তাও এটা একটু কৃপা করে হলো। তো আমি ইষ্ট প্রসঙ্গ করছি, তো হঠাৎ আমার মনে পড়লো যে আজকে কনডেন্স মিল্ক আনতে কি হয়েছে, ওই যে বর্ষায় মাঝে মাঝে দুধ ফেটে যায়, একটু কফির গুঁড়ো দিলাম, দুধটা আজ সকালে যা হয়েছিল, একটু কফি খেয়ে সকালে উঠে প্রার্থনা করেছি, করেছি। আমি শান্ত আলাদা প্রার্থনা করে শুক্রবার দিন তারপরে প্রার্থনায় জয়েন করি, আর ইয়েটা পাই, গুরুস্তোত্রটা পাই। আজকে তার থেকে অনেক আগেই জয়েন করেছে। তো দুধটা ফেটে যাওয়ার সময় আমার মনে এসছে যে আচ্ছা, কনডেন্স মিল্ক আনা দরকার। সেটা আবার আলাপনির সময় মনে পড়ছিল। আমি জিজ্ঞেস করছি, সেটা সম্যক ধারণা না অসম্যক ধারণা? সম্যক ধারণা হতে হবে। সম্যক ধারণা, ঠিক আছে, থ্যাংক ইউ। তুমি আমার মান রাখলে, অন্য কেউ তো জবাবও দিচ্ছে না। এই কি ফালতু কোশ্চেন এটা। মাস্টারদা আমি বলছি ওটা আলোচনা করতে করতে মনের মধ্যে ওটা খুবই খেলছে, পার্টিনেন্ট আইডিয়া। তাই না দাদা? মনের মধ্যে ওটা খেলছে, পরে তো আমাকে কপি করতে হবে, তাহলে কি দিয়ে খাবো, তাহলে ওটা না দরকার, এটা মনের মধ্যে একটা খেলছে আলাদা। মাস্টারদা হ্যাঁ, আমি যদি রানী রাসমণি হতাম আর আপনি যদি ঠাকুর রামকৃষ্ণ হতেন, তাহলে বোঝেন কি হতো এই জায়গায়। আচ্ছা, ঠিক আছে। ইয়ের যেটা সৎসঙ্গ করার পর ওইটা নিয়ে হিউমারটাকে আমি নেক্সট ইয়েতে আপনি নোট করে রাখুন। হিউমার, হ্যাঁ, দারুণ। হিউমারটা ধার্মিকদের মধ্যে অনেক সময়, আমাকে একজন সন্ত, শিখ সন্ত জিজ্ঞেস, হাসে না কেন ইয়েরা? বলে, আমি বললাম যে আপনি আমাকে বলুন, আমি তো এই প্রশ্ন নিয়ে ছোটবেলার থেকে ফাইট করছি যে ধার্মিক মানুষরা হাসে কম কেন। তারপরে আমরা দুজনে মিলে বললেন, না না, ওইটা একটা ধারণা, আসলে হাসে বাড়িতে একটু হাসে, একটুখানি সৎসঙ্গে একটুখানি দেখায় যে না, আমরা ভদ্র মানুষ, মানে বাজে জোকে হাসি না আমরা, কিন্তু বাড়িতে গিয়ে ঠিকই হাসে। আমার মেয়ে হচ্ছে, আমি আর অর্ণব, আমরা হচ্ছে ফ্যামিলি জোকার্স আর কি। তো আমাদের দুজনের ইয়েতে আমার বউ আর আমার মেয়ে দুজনেই খুব হাসি। অর্ণব কি করে, যখন ওর দিদি জোক হিউমার বলে বা কিছু একটা অন দি স্পট হিউমারটা মানুষ খুব চায় তো যে রিয়াক্ট করুক অন্যে, ওই সময় একেবারে হাসবে না, ইচ্ছে করে করে ওটা। তো দিদি একদিন আমাকে বলছে যে অর্ণব না, একটা মানে আমি যদি ফার্স্ট ক্লাস হিউমার করেও থাকি তাও ও হাসবে না। আমি বললাম ওইটা ছেলেদের অনেক সময় হয়, তো ভাই হলে কি হবে, ছেলে তো ওইসব ইয়ে করে আর কি। হিউমারের বাংলা কি হবে? রসাত্মক? হ্যাঁ, হিউমারের রস। তাহলে তো রসবৈষ। হ্যাঁ, ওইরকম একটা কিছু না ইয়ে করেন আপনি। রস কি বললেন আপনি? রসবৈষ আছে না, হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণকে বলা হতো। আর ভাগবতী আস্বাদন হচ্ছে রসিকা ভাবুকা। হ্যাঁ, রস কথাটা ইংরেজি যদি রুট দেখেন তো সেটার মানে হচ্ছে ফাংশন। ফাংশন হচ্ছে যেখানে শরীর আর মন অ্যালাইন, কেন্দ্রায়িত। খুব সুন্দর ইংরেজি মানেটা আরো বেশি সুন্দর লাগে। হিউমার নিউরো, আগে যত ট্রান্সমিটার আর কেমিক্যাল আর সেইগুলোকে ঠাকুর হরমক বা হর্ম বলেছেন, ইয়েতে দেখতে পারেন সংজ্ঞা সমীক্ষায়। হিউমার মানে রস, মানে ভেতরের কেমিক্যাল যেটা শরীর আর মনকে একায়িত করে। শরীরের একটা টেন্ডেন্সি আছে, মাসল বেশি তো শরীর অনেক সময় মনের
কথা শোনে না, মন অনেক সময় শরীরকে বোঝাতে পারে না। তো বলে রসে নাকি খুব ভালো হাসলে 5 দিনের এক্সারসাইজের ফল পাওয়া যায়। জয়গুরু দাদা, এগুলো শুনে এত ভালো লাগছে। আমার হাজবেন্ড যখন চলে যায় আমাদের বাড়িতে, তখন থেকে যেন সারাদিন দুঃখের ঝড় বইছে। তারপরে আমিও যেন এরকম একটা অ্যাক্সিডেন্ট করলাম, বাড়িতে যেন এখনো চলছে। কিন্তু আমি যখন পার্কে যাই, আমাদের বাড়ির সামনে অনেক বান্ধবী হয়েছিল, ওখানে লাফিং ক্লাস হতো, সবাই মিলে হা 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 ও করছে। তো ওরা দেখছে যে আমি এরকম একটু অসুস্থ হয়ে যেতে পারি না, সবগুলো বাড়িতে এসে মাঝে মাঝে এত হাসির ঝড় তুলে দিচ্ছে, এমন চুটকি বলছে, এই করছে, কন্টিনিউ যতক্ষণ থাকে, মানে প্রচন্ড হাসাচ্ছে। তো আমি তাতে আপনার এই কথাগুলোর সঙ্গে বেশ করে বুঝতে পারছি যে কেন থেরাপি তো। হাসতে হচ্ছে, কেন এটাও জরুরি শরীরের পক্ষে।